ডানকাত হয়ে হাঁটি বলে সবাই আমাকে ডাকাত বলে। এই আস্তে আস্তে। এই ডাকাতদের প্রিয় গান কি জানো? দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। এই রনি ডাকাত এমন ডাকাত যার নাম শুনি বাঘে বসে এক ঘাটে বাড়ি খায়। একসাথে খায় না, বাঘে একদিন খায়, পরের দিন মহিষ এসে খায়। খামোশ খামোশ খামোশ। আমি সেদিন একজন বললাম খামোশ, তবে আমি মোষ খাই না, গরু খাই। আস্তে। এই ডাকাতরাই কিন্তু প্রথম পাসওয়ার্ড বানায়। কোন পাসওয়ার্ড? চিচি ভাগ। আজ সব লুটপাট হয়ে যাবে এখানে, কিন্তু সবার আগে শুরু করি খুদে রসিকরা। আজ এই খুদে রসিকরা টিম নিয়ে সব একবারে লুটপাট করে ফেলবো, কি বলো? সবার প্রথম পরিচয় করে দিয়ে আমাদের এ পাশে রয়েছে কিমিয়া ম্যাডাম, হাততালি। এ পাশে রয়েছে রোদেলা, তার জন্য একটা হাততালি। আর আপনার রয়েছে তবলা, তার জন্য একটা হাততালি। ডেকে নেব আমাদের প্রথম পারফর্মার, আসছে চাঁদপুরের বন্ধু মোমো। আমার ছোট ভাই রাজনকে জিজ্ঞাসা করলাম, বলো তো রাজন, অ্যাকাউন্টেন্ট মানে কি? হিসেবের পিঁপড়ে। মানে অ্যাকাউন্ট মানে হিসেব আর এন্ট মানে পিঁপড়ে। পুলিশের এক বড় কর্তা আরেক পুলিশকে বলে, বড় কর্তারা কত বোকা আর ভুলও না দেখছিস। কেন, কি করেছে তারা? চার্জ করার জন্য গ্রেনেড দিয়েছে, কিন্তু চার্জার দেয়নি। লামিয়া তনিমাকে বলল, মেডিকেল পড়ে তুই কি হবি রে? দাঁতের ডাক্তার? না না, আমি ডাক্তার হব না, তাও আবার দাঁতের ডাক্তার। কেন? দাঁত তোলার সময় যদি কোনো দুষ্ট রোগী আমার আঙ্গুল কামড়ে দেয়। বইমেলা থেকে বই কিনে তার পরের দিন সেই স্টোরের লেখকের কাছে গেলাম। সেই লেখক আমাকে বলে, বাহ, আমার বই কিনেছো, এখন নিশ্চয়ই আমার অটোগ্রাফ চাই। ভাই, অটোগ্রাফ না, এক পৃষ্ঠায় 13টা বানান ভুল, আপনারা দেখাইতে আইছি। আমি একদিন এক বাড়িতে ভেতরে দেখলাম টাকা পয়সার হিসাব হচ্ছে। 14,000 টাকা, 25,000 টাকা সব যোগ করছে। আমি তো তাড়াতাড়ি ভিতরে ঢুকে গেলাম, টাকা পয়সা যাচ্ছে বের কর। এক ছেলে একটা অঙ্কের বই দিয়ে করলো, আমরা তো অঙ্কের হিসাব করছিলাম। ওর পারফরমেন্স কেমন লাগলো তোমাদের? আমারও ভালো লেগেছে, নিশ্চয়ই এর পরের বার আরো ভালো হবে। ঠিক আছে, এবার আসছে আমাদের পরের বন্ধু, ছোট্ট বন্ধু, মিষ্টি বন্ধু, আসছে গাইবান্ধা থেকে রিদি। সেন্ট্রাল জেলে সরাসরি রিপোর্ট করছেন এক বিখ্যাত সাংবাদিক। ঘুরতে ঘুরতে সে এক কয়েদিকে প্রশ্ন করলেন, নাম? জি, হাঁটু ছিল কামাল। শাস্তি? জি, মোট 8 বছরের কারাদণ্ড। ইতিমধ্যে 3 বছর চলেও গেছে। অভিযোগ? আরে না না স্যার, কোন অভিযোগ নেই, ডাল আর শুকনো রুটি খেয়ে রীতিমতো আরামেই আছি। সাইকিয়াট্রিস্টের কাছে একজন গোমরামুখ লোক এসে বললেন, ডাক্তারবাবু, আমার কিছুই ভালো লাগে না, ক্ষুধা পায় না, দুশ্চিন্তায় ঘুমও আসে না, সব সময় মন উদাস হয়ে থাকে। ডাক্তার সবকিছু পরীক্ষা করে বললেন, আপনার কোনো দৈহিক অসুখ নেই, আপনি এক কাজ করুন, আপনি মজা লেখক আহসান হাবিবের গল্পের বই পড়ুন, দেখবেন হাসতে হাসতে আপনার শরীর মন তাজা হয়ে উঠবে। লোকটি গম্ভীর মুখে ডাক্তারকে ফিরে বললেন, ধন্যবাদ, চলি। আপনার পরামর্শ আমার কোনো কাজেই আসবে না। আরে আগে আহসান হাবিবের বই তো পড়ুন, কাজ না হলে পরে বলবেন, তারা দরকার নেই, আমি আহসান হাবিব। আরেকদিন আমার ফিরোজ চাচু তার বন্ধুকে বললেন, জানিস, আমার ক্ষমতা থাকলে ওই লোককে আমি বিশ্ব স্বাস্থ্য উন্নয়নের জন্য নোবেল পুরস্কার দিতাম।
কেন? সে এমন কি আবিষ্কার করেছে? কিচ্ছু আবিষ্কার করেনি। আমাদের এলাকায় লোকজন তাকে এতই অপছন্দ করে যে তাকে দেখলে লোকে এমন দৌড় দেয় 2 মাইলের আগে থামে না। আর জানিসই তো 2 মাইল দৌড়ানো স্বাস্থ্যের জন্য কত উপকারী। এই, কেমন লাগলো বলো? আমারও ভালো লেগেছে, কিন্তু আমার জীবনে ভালো লেগেছিল একটা ঘটনা। সেটা কি জানো? আমি তো এখানে এখানে লুটপাট করি, এখানে এখানে ডাকাতি করি, কিন্তু একদিন আমার বাড়িতে ডাকাত এক লোক ছদ্মবেশে চলে এসেছে ডাকাতি করতে। হ্যালো, তোর নাম কি? বললো আমি রনি ডাকাত। সেই লোকটা আমার গোটা বাড়ি লুটপাট করেছিল। কেন? আমার কাছে বন্দুক ছিল, আমি ওকে গুলি করলাম না, কিছুই করলাম না। কেন জানো? কারণ এই রনি নামটার বদনাম হোক, এটা আমি চাই না। যাক, ভালো লেগেছে, দারুণ হয়েছে। এবার ডেকে নেব আমাদের পরের বন্ধু। আসছে আমাদের বরিশালের বন্ধু শতাব্দী। আমার রাজন মামা একদিন আমেরিকার এক সমুদ্র সৈকতে সানবাদ নিচ্ছেন। এক লোক মামার পাশ দিয়ে যাওয়ার সময় মামাকে জিজ্ঞেস করলেন, আর ইউ রিল্যাক্সিং? নো নো, আই এম রাজন। লোক অবাক হয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর এক মহিলা এসে মামাকে জিজ্ঞেস করলেন, হ্যালো, আর ইউ রিল্যাক্সিং? নো নো, আই এম রাজন। মহিলাটি অবাক হয়ে চলে গেলেন। এমন আরো দুজন প্রশ্ন করাতে মামা বিরক্ত হয়ে উঠে হাঁটা ধরলো। সামনে গিয়ে দেখলেন বারাক ওবামা সাহেব ছাতার নিচে বসে বিশ্রাম নিচ্ছেন। মামা কি মনে করে তাকে জিজ্ঞেস করলেন, আর ইউ রিল্যাক্সিং? ইয়েস আম। ওয়াই? এ ওই দিকে তরে সব মানুষ খুঁজতেছে আর তুই এইখানে ছাতার নিচে বসে বাতাস খাস। সেই দিন সুমন মামা তার বন্ধুর সাথে গল্প করছিলেন। জানিস, এই জামাটা পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। কিরকম? আরে দোকানদারের সাথে অনেক বার্গেনিং করতে হয়েছিল। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাইজান শার্টটার দাম কত? 700 টাকা। 200 টাকায় হবে ভাই? কি যে বলেন, না এটা হইব না, 200 টাকায় কিনতেও পারিনি। তাহলে 250 টাকায় হবে? না, একদম 500 টাকায় নেবেন? না, আমি 300 দেব। শেষ দাম 400 হইলে লইয়া যান। না, শেষ দাম 350 হলে বলেন, নইলে আমি যাই। আচ্ছা লইয়া যান। তারপর আমি শার্টটা হাতে নিয়ে দিলাম দৌড়। সুমন মামার বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা শার্টটা যখন তুই চুরি করবি তাহলে তখন দামাদামি করলি কেন? আরে দামাদামি না করলে দোকানদারে 700 টাকা লস হইতো না, এখন তো মাত্র 350 টাকা লস হইছে। ইসমাইল কাকু এক ফটোগ্রাফারকে বলেন, এই তো আমি চলে এসেছি, আমাকে ডেকেছেন কেন? আপনারে ডাকছি? কই না তো, আমি পরিষ্কার শুনছি আপনি আমাকে ডেকেছেন। মিথ্যা কথা কন কেন? এই মাত্র আপনি আমারে ডাকলেন। জি না, আমি কাউরে ডাকতেছিলাম না, আমি আমার বন্ধুর ছবি তুলতেছিলাম। ছবি তোলার সময় আপনি কি বলছিলেন মনে করে দেখেন। মনে করার কিছু নাই, আমি তারে হাসতে বলতেছিলাম। আমার তো মনে হয় তাকে হাসার কথা বলতে গিয়ে আপনি আমাকে ডেকেছেন। আর কতবার কমু, আমি আপনার ডাকি নাই। তাছাড়া আমি তো আপনার নামই জানি না, আমি কইতেছিলাম ইসমাইল ইসমাইল। ও তাই বলেন, ইসমাইল শুই নাই আমি ভাবছি আপনি মনে হয় আমার ডাকতেছেন, কারণ আসলে আমার নাম তো ইসমাইল। একদিন সুমন মামা তার বন্ধু রাজুকে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা তোর যখন গরম লাগে তখন তুই কি করিস? কি আবার করি, এসির পাশে গিয়ে বসি, তাতেও যদি গরম না কমে তখন তখন বাধ্য হয়ে এসিটা অন করি। এই, কেমন লাগলো বল? বন্ধুরা, একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি খুদে রসিক রাজ নিয়ে। বিরতির পর আবার ফিরে আসলাম। এবার লুটপাট আরো হবে। আমি তো সেদিন এক বাড়িতে ঢুকে গেছি, ঢুকে যে স্বামী স্ত্রী দুজনে। আমি বললাম, ওই তোর নাম কি? বউ বলল, আমার নাম বিলকিস।
বিলকিস, তোর বুকে কিভাবে গুলি চালাবো? বিলকিস তো আমার মায়ের নাম। প্রচন্ড মায়া হলো আমার, কিন্তু হাজবেন্ড তাকে তো ছাড়া যায় না। এই বল, তোর নাম কি? তাহলে আমার নাম তো কাশেম, কিন্তু সবাই আমার বিলকিস কয় ডাকে। এবার কেমন একটা স্বর্ণের গন্ধ পাচ্ছি। স্বর্ণের গন্ধ পাচ্ছি, আসছে ঝালুকাঠি থেকে স্বর্ণা। আমার মা আমাদের বাসায় আমার জন্য একটি সুন্দর লাইব্রেরি করেছে, আর সেই লাইব্রেরিতে অনেক রকমের বই আছে। সেই বই দেখে আমার কিছুতেই লাইব্রেরি থেকে উঠতে ইচ্ছা করে না, সারাদিন ইচ্ছে হয় লাইব্রেরিতে বসে থাকতে। কি জাদু করিলা পাঠশালা বানাইলা, থাকিতে পারি না না পড়ে ও জননী, থাকিতে পারি না না পড়ে। কি গ্রন্থ আনিলা পাঠে ভালো লাগাইলা, থাকিতে পারি না না পড়ে ও জননী, থাকিতে পারি না না পড়ে। কবিতা শিখাইলা নিবন্ধ বুঝাইলা, কবিতা শিখাইলা নিবন্ধ বুঝাইলা, উপন্যাস পড়িয়া জানিলাম সবই, রং তুলি দিয়া হাসিয়া হাসিয়া, রং তুলি দিয়া হাসিয়া হাসিয়া, ক্যানভাসে আঁকিলা রঙিলা ছবি। কি জাদু করিলা পাঠশালা বানাইলা, থাকিতে পারি না না পড়ে ও জননী, থাকিতে পারি না না পড়ে। কি গ্রন্থ আনিলা পাঠে ভালো লাগাইলা, থাকিতে পারি না না পড়ে ও জননী, থাকিতে পারি না না পড়ে। কেমন লাগলো তোমাদের? আমারও দারুণ লেগেছে। এবার ডেকে নিচ্ছি আমাদের ঢাকার বন্ধু, আসছে ইলমি। ধ্রুব তার বন্ধু ফাহাদকে বলল, বলো তো ফাহাদ, সাভার দূরে না চাঁদ দূরে? সাভার দূরে। কিভাবে? কারণ প্রতি রাতে আমার রুম থেকেই চাঁদ দেখতে পাই, কিন্তু সাভার তো দেখতে পাই না। তেলাপোকার টিকে থাকার রহস্য কি? এর উত্তর যখন তেলাপোকার কাছে জানতে চাওয়া হলো, সে বলল, আমরা আশাবাদী। যেমন পৃথিবীতে যখন ডাইনোসর ছিল তখনও আমরা ছিলাম, আজ ডাইনোসর নেই কিন্তু আমরা আছি। এর মধ্যে যে কত পশু পাখি বিলুপ্ত হয়ে গেছে, তবুও আমরা আছি। 100 বছর পরে হয়তো বনের বাঘও থাকবে না, কিন্তু আমরা থাকবো। আপনি কি বলতে চাচ্ছেন? আমি শুধু বলতে চাই আমরা ফাইনালে উঠে গেছি। সিংহের কানে এলো সব মোরগ মারা যাচ্ছে। প্রতিটি মোরগের সামনে কালো রঙের বৃত্ত এঁকে দেওয়ার নির্দেশ দিল সে। যদিও তাতে কোনো কাজ হলো না, সিংহ জারি করলো নতুন আদেশ, প্রতিটি বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র এঁকে দেওয়া হোক। তাতেও মৃত্যুহার কমলো না। এবার সিংহ নির্দেশ দিল বর্গক্ষেত্র লাল কালিতে এঁকে দেওয়া হোক। 1 সপ্তাহ পর জানা গেল বনের সব মোরগ মারা গেছে। এবার সিংহ আক্ষেপ করে বলল, ইস, আরো কত যে আইডিয়া ছিল আমার মাথায়। ঝন্টুকে তার মা দুধ আর পাউরুটি খেতে দিয়েছে। খেতে খেতে হঠাৎ ঝন্টু কান্না শুরু করে দিল। মা রান্নাঘর থেকে দৌড়ে এসে বলল, কি বাবা, কি হয়েছে? ঝন্টু কাঁদতে কাঁদতে বলল, সব দুধ তো পাউরুটি খেয়ে ফেলেছে, এখন আমি কি খাবো? একদিন আমাদের ক্লাসে আমিন স্যার বললেন, বাথটাবে গোসল করতে করতে যে বিজ্ঞানী আর্কিমিডিস ইউরেকা ইউরেকা বলে চিৎকার করে উঠেছিলেন, এই ইউরেকা মানে কি কে বলতে পারবে? হাবলু হাত তুলে বলল, এর মানে আমি পেয়েছি স্যার। ভেরি গুড। আর্কিমিডিস কি পেয়েছিল বলতে পারো? কেন স্যার? সাবান। আমার কাকা প্রাচীন দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করতেন। একদিন তিনি গ্রামের পথ দিয়ে হেঁটে যেতে যেতে দেখলেন একটি লোক
এক অদ্ভুত ধরনের কুড়ুলদের গাছ কাটছে। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, কুড়ুলটা কি বহু আগের জিনিস? হ্যাঁ, সক্রেটিস এই কুড়ুলদের কাটতেন। তাই নাকি? কিন্তু পুরনো হওয়া সত্ত্বেও এটা বেশ ভালো অবস্থায় আছে দেখছি, কারণ এর হ্যান্ডেলটা 5 বার আর ফলাটা 3 বার পাল্টানো হয়েছে। দারুণ বলেছে, কি বলো তোমরা? বন্ধুরা, তোমরা যারা চাও এই মঞ্চে পারফর্ম করতে, তারা যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। এবার ডেকে নিচ্ছি আমাদের ঢাকার বন্ধু আসছে, মুনতাহা। একদিন আমার ছোট খালামণি ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার সাহেব, আমার 2টো কানই পুড়ে গেছে। দেখতে পাচ্ছি, কিন্তু কিভাবে পুড়লো কান দুটো? ডাক্তার সাহেব, আমি যখন কাপড় ইস্ত্রি করছিলাম তখন আমার মোবাইলটা বেজে উঠলো। আমি ভুলে মোবাইলের বদলে ইস্ত্রিটাই কানে লাগিয়ে দিলাম। বুঝলাম, কিন্তু আপনার আরেকটা কান পুড়লো কিভাবে? মোবাইলটা যে আবারও বেজে উঠেছিল আর আমি আবারও ভুল করেছিলাম। আমার ছোট বোন ঈশা আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া, নাটুর শব্দ অর্থ কি? যারা নাটোর জেলায় বাস করে তাদেরকে সংক্ষেপে নাটুরে বলা হয়। না ভাইয়া, আমি ইংরেজি নাটুর শব্দ অর্থ জানতে চাচ্ছি। পারি না। সে কি, এত বড় ছেলে নাটুরে মানে জানো না? আচ্ছা, নাটুরে বানান বলতো। NATURE। এটা তো নাটুরে না, এটা হলো নেচার, মানে স্বভাব বা প্রকৃতি। হোটেলে নতুন চাকরি পেয়েছে এক রিসেপশনিস্ট। তার বস তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে বললেন, শোনো, হোটেলে কোনো গেস্ট আসলে তাদের আপন করে নেবার চেষ্টা করবে। তারা তোমার ডেস্কের কাছে আসলেই তুমি তাদের নাম ধরে শুভেচ্ছা জানাবে। কিন্তু স্যার, আমি তাদের নাম জানবো কিভাবে? এটা তো খুব সহজ। দেখবে তাদের সাথে যে লাগেজ থাকবে সেখানেই তাদের নাম লেখা থাকবে। সবকিছু বুঝে রিসেপশনিস্ট তার ডেস্কে বসলেন। কিছুক্ষণ পর এক দম্পতি তার ডেস্কের সামনে আসতে এসে বলে উঠল, গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস জেনুইন লেদার। পরীক্ষার হলে সবাই মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছে, কিন্তু মেহজাবিন কাঁদছে। আজমল স্যার মেহজাবিনকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মেহজাবিন, তুমি কাঁদছো কেন? স্যার, রচনা কমন পড়েনি। কি রচনা এসেছে? স্যার, ছাত্র জীবন। আমি তো ছাত্রী, ছাত্র জীবনের কথা আমি লিখবো কিভাবে? সেদিন মা, বাবা এবং আমি আমাদের কারে করে খালামুনিদের বাসায় বেড়াতে যাচ্ছিলাম। বাবা নিজে গাড়ি চালাচ্ছিলেন। প্রচন্ড গরম এবং ট্রাফিক জ্যাম, কিন্তু বাবা দরজা জানালার গ্লাস নামাতে দিলেন না। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, গরমে তো সিদ্ধ হয়ে যাচ্ছি, তবু গ্লাস নামাচ্ছ না কেন? একটু কষ্ট করো বাবু, গ্লাস নামালে সবাই বুঝে যাবে যে আমাদের গাড়িতে এসি নেই। কেমন লাগলো বলো? বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি। বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ খুদের রসিকরাজে। এবার আসছে আমাদের বরিশালের বন্ধু, আসছে লুবা। মোর মামার অফিসে কিছু লোক নেবে, তাই একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিলে। নিয়োগ বিজ্ঞপ্তি পায়ে একজন ভদ্রলোক মামার অফিসে হাজির। তো মামা কয়, শোনেন, আমাদের অফিসে চাকরি করতে হলে আপনাকে 2টা রুলস মেনে চলতে হবে। জি স্যার, বলেন কি কি রুলস? আচ্ছা, দ্বিতীয় রুলসটি আমি আপনাকে প্রথমে বলি। দ্বিতীয় রুলসটি হচ্ছে, আপনি তো দেখতে পাচ্ছেন আমাদের অফিসটি বেশ ঝকঝকা ফকফকা। আমাদের রুমের বাইরে একটা পাপোশ রাখা ছিল। আপনি কি পাপোশে পা মুছে এসেছেন? লোকটি মনে মনে বলে, আমি যদি বলি আমি রুমে পাও না মুছে আসছি, তাহলে আমাকে চাকরিটা দিবে না। তো জি স্যার, আমি পাপোশে পা মুছে আসছি। তো মোর মামাই কয়, ও, আপনি পাপোশে পা মুছে এসেছেন? আচ্ছা, তো মুই এখন আপনার প্রথম রুলসটা কই। মোরা এই অফিসে বিশ্বাসযোগ্যতা সম্পন্ন লোক নেই, আর আমরা বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোনো পাপোশই ছিল না, আর আমরা আপনার মধ্যে কোনো বিশ্বস্ততা দেখতে পাইনি, তাই আমরা আপনাকে এই চাকরিটা দিতে পারছি না। তো মোগো ফাইনাল পরীক্ষা চলতে আছে, আইজ হচ্ছে মোগো ইংলিশ পরীক্ষা। তো ইংলিশ পরীক্ষা দিতে দিতে মুই হঠাৎ দাঁড়ায় গেলাম। দাঁড়ায় স্যারে কই, স্যার দেখেন পিছে জারিন মোটা দেখা দেখা দেখে। স্যার কয়, তুই সামনে বসা, জারিন পিছে বসা,
তুই বুঝলি কেমনে জারিন তোরটা দেখা দেখালে আমাকে কে স্যার মুই যখন পিছের দিক ফিরে জারিনেরটা দেখতে যাই তখন দিয়ে জারিনও মোটা দেখা দেখালে মুই আর মোর বান্ধবী বই বই গপ্প করতে আসি তো মুই লিসারি জিগাই আচ্ছা লিসা কদিহি বিশ্বের সবচেয়ে চালাক প্রাণী কোনটা লিসা কয় কে গরু আমি কে কেমনে বুঝলি গরু কে কে দোস্ত অতি চালাকের গলায় দড়ি আর গরুর গলায় তো হাঙ্গাদিনী গড়ি থাকে তো একদিন মগো ইংলিশ পরীক্ষার টেনশনে মোর মাথা সব গোলাই বেলাই যাইতে আছে ইংলিশ আর বাংলা সব একলগে কইতে আসি ওই অবস্থাটা হয়েছে এমন কইতে চাই আবহাওয়া হয়ে যায় ওয়েদার কইতে চাই খারাপ হয়ে যায় ব্যাড এই টেনশনে চিন্তায় মোর পরীক্ষার এক্সাম খারাপ আর ব্যাড হয়ে যাইতে আছে তো একদিন মুই আর মোর খালাতো মুই জেবা বই বই গপ্প করতে আসি এখন জেবা মোরে কয় আচ্ছা ক দেখিলু বা এক বড় না ওয়ান বড় তো মুই কই কে দোস্ত এক বড় কই তুই কেমনে বুঝলি এক বড় আমি কই কে দেখো না এক বয়সে বাড়ি কুজা হয়ে গেছে আর ওয়ান এখনো সোজাই খাড়াই আছে কেমন লাগলো তোমাদের? এবার আসবে আমাদের নাটোরের বন্ধু আশনু। আমি সাধারণত মারধর পছন্দ করি না। সেদিন ভোলা চাচার ছেলের সাথে আমার খুব ঝগড়া, তো আমি ভোলা চাচার ছেলেকে খুব মারধর করলাম। ভোলা চাচা এসে আমার আম্মুর কাছে বিচার দিল আপনার ছেলে আমার ছেলেকে খুব মারধর করছে। আমি বাসায় গেলাম, আম্মু তখন আমাকে বলল, খুব বকা দিল। তখন আমি আম্মুকে বললাম, বলছি তোমার দিব্যি গেলে থাকবো বড় শান্ত হয়ে, যাব না আর ওই এলাকায় ভোলা চাচার ছেলের কাছে। বলছি তোমার দিব্যি গেলে থাকবো বড় শান্ত হয়ে, যাব না আর ওই এলাকায় ভোলা চাচার ছেলের কাছে। গিয়েছিলাম খেলতে যে পাশে গ্রামের মাঠেতে, ভোলা চাচার ছেলে এসে হুমকি দিল আমাকে, থাকবি না এই মাঠে যাবি তোর বাড়িতে। তখন আমি মেরেছিলাম রাগের মাথাতে, যাবো না আর তো যাবো না, আমি যাবো না ওই মাঠে। ও যাবো না আর তো যাবো না, আমি যাবো না ওই মাঠে। বলো বলবো কি আর দুষ্টু ছেলে, কিছু বললে মারতে আসে, রাগটা কি আর ধরে রাখা যায়। মেরেছি আর ইচ্ছে মতো, বুঝবে বেটা আমার সাথে কেমন করে কথা বলতে হয়। ও বলো মাগো বলো না, করো না চলো না, সেখানে তুমি থাকলে তুমি কি করতে। বলো মাগো বলো না, করো না চলো না, সেখানে তুমি থাকলে তুমি কি করতে। যাও না আর তো যাবো না, আমি যাবো না ওই মাঠে। ও যাবো না আর তো যাবো না, আমি যাবো না ওই মাঠে। এবার একটু হাসো মিষ্টি মাগো, কানে ধরছি একটু দেখো, তোমার আদেশ মেনে চলবো মা। এবার থাকবো সুখে তুমি আমি, লেখাপড়া করবো আমি, দুষ্টুমিতে আর তো যাবো না। ও তোমার মতো মাপে আছি নো টেনশনে, যাবো না তো আর কোনোদিন ওই এলাকার মাঠেতে। তোমার মতো মাপে আছি নো টেনশনে, যাবো না তো আর কোনোদিন ওই মাঠেতে। যাও না আর তো যাও না, আমি যাবো না ওই মাঠে। ও যাবো না আর তো যাবো না, আমি যাবো না ওই মাঠে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। অনেক ধন্যবাদ আশনুরকে, অনেক সুন্দর গান গেয়েছে, একটা হাততালি হয়ে যাক।
ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে, আর আমাদের এই খুদে রসিক গাছ দেখতে ভুলো না। নিজেরা প্রিপারেশন নাও, চলে আসো আমাদের এই মঞ্চে। ভালো থেকো, আবারও দেখা হবে খুদে রসিক গাছে। বলছি তোমার দিব্যি গেলে থাকবো বড় শান্ত হয়ে, যাব না আর ওই এলাকায় ভোলা চাচার ছেলের কাছে। বলছি তোমার দিব্যি গেলে থাকবো বড় শান্ত হয়ে, যাব না আর ওই এলাকায় ভোলা চাচার ছেলের কাছে। গিয়েছিলাম খেলতে যে পাশে গ্রামের মাঠেতে, ভোলা চাচার ছেলে এসে হুমকি দিল আমাকে, থাকবি না এই মাঠে, যাবি তোর বাড়িতে। তখন